আমরা মোটামুটি আমাদের সভরেন্টি কতটুকু আছে আমি জানি না, এই দেশের ইন্ডিপেন্ডেন্স কতটুকু আছে আমি জানি না, বিকজ ইউনুস গভর্নমেন্ট হ্যাজ সোল্ড দিস কান্ট্রি টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি, বিকজ জনগণ যখন কম্পেয়ার করবে যে শেখ হাসিনার সময় আমরা তো, সে চোর হোক, সে লুটেরা হোক, সে ফ্যাসিস্ট হোক, কিন্তু জনগণের কোনো অসুবিধা হয় নাই, ইন দ্য সেন্স দ্যাট ইলেকট্রিসিটি পাচ্ছিল, খাওয়া পাচ্ছিল, ওনার যে 16-17টা যে স্কিমস গুলি ছিল ওইসব স্কিমস গুলি চলছিল। তো আমি দেখেন না, জনগণ তো এত পেশেন্স নাই জনগণের। না, যে প্রশ্ন ছিল যে ডিপ স্টেট অথবা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনার এক ধরনের চাপ ছিল, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল? আবার যদি তাই হয়, আপনি যদি বলছেন যে যুক্তরাষ্ট্রের বাইরে বেরোতে পারবে না বাংলাদেশ বা বর্তমান বিএনপি সরকার, যদি তাই হয়, আমরা তো এও জানি যে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ওপেন একটা চেষ্টা চলছে, ভারতও আস্থা রাখার চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আসলে আন্তর্জাতিক সমীকরণটা কি হতে পারে এই ভূ রাজনীতিকে কেন্দ্র করে? দেখেন এই মুহূর্তে তো আহ, মোদির সাথে আর ট্রাম্পের সাথে ওরকম একটি ফ্রেন্ডশিপ নাই, এটা একটু নিচের দিকে চলে গেছে বিকজ অফ মোদিস ফেলিওর। তো আমার কথা হচ্ছে যে তারিক সাহেবের জন্য দিনকাল খুব একটি ভালো না, ওনাকে ওনাকে ক্যাবিনেট চেঞ্জ করতে হবে। দেখেন ডিপ স্টেট এমন একটি জিনিস যে এই খেলাটা আমাদের পক্ষে বোঝা এট দিস স্টেজ ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ডিপ স্টেট তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দিন থেকে ছিল, 2023 থেকে, ইভেন এই ইলেকশনের আগে তারা ওনাকে সরিয়ে দিতে চেয়েছিল। তো ডিপ স্টেটের খেলা তো বিভিন্ন স্টাইলে হয়, বিভিন্ন এজেন্টসরা থাকে, ওই এজেন্টসরা বাংলাদেশে ভিজিট করে, এর আগেও এসেছে। বিকজ আই থিঙ্ক আওয়ামী লীগের জন্য জনগণ যারা আছেন ওরা যখন এই কম্পেয়ার করবেন, তখন কিন্তু আওয়ামী লীগের দিনগুলি আবার পাল্টিয়ে যাবে। মানে যেমন জনগণ কিন্তু তারা রাস্তায় নামবে, তারা সাপোর্ট দিয়ে যাবে জামাতকে, হয়তো জামাত আর আওয়ামী লীগের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। আওয়ামী লীগ এখন মনে করছে যে আমরা তো সাপোর্ট দিলাম বিএনপি কে, বাট বিএনপি তো আইনটাকে আরো কড়া করে দিল আমাদের এগেনস্টে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এই শুল্ক চুক্তি ডক্টর ইউনূস করে গেলেন, সেখান থেকে আমাদের বের হবার সম্ভবত কোনো পথ এখনো পর্যন্ত আমরা দেখছি না সাধারণ মানুষ হিসেবে। তার কারণ আমরা দেখলাম যে এই যে ভয়ঙ্কর জ্বালানি সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই শেষমেশ অনুমতি নিয়ে 60 দিনের একটা স্পেস তৈরি হলো রাশিয়ার কাছ থেকে আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটির জ্বালানি আমদানির ক্ষেত্রে। এই শুল্ক চুক্তিটি আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা যা দেখা যাচ্ছে সেদিকে তার সেই ভিত্তিতে আমরা আসলে কোন অবস্থানে রয়েছি? দেখুন, এই মুহূর্তে যে চুক্তিটি আছে এইখানে আপনি আমেরিকা ছাড়া কিছুই করতে পারবেন না। আর আমাদের খলিলুর রহমান সাহেব এই চুক্তিটা করে এসেছে, উনাকেই এখনো ফরেন মিনিস্টার রাখা হয়েছে, যার জন্য আমাদের অনেক ধরনের সংকটের মোকাবেলা করতে হবে। ইটস এ ভেরি ব্যাড চুক্তি, আমি আগেই বলেছি যে অ্যাবাউট 1500 আইটেমস আছে এই চুক্তিতে। আপনি গম থেকে নিয়ে, তেল থেকে নিয়ে, আপনার ডিফেন্স যে প্রকিউরমেন্ট আছে, আপনার সবকিছু আপনাকে আমেরিকা থেকেই করতে হবে। এখন তারা সেখানে যদি আপনাকে পারমিশন দিয়ে দেয় তাহলে ঠিক আছে, যে ঠিক আছে এইটা আপনি করতেন। তো আমরা মোটামুটি আমাদের সভরেন্টি কতটুকু আছে আমি জানি না, এই দেশের ইন্ডিপেন্ডেন্স কতটুকু আছে আমি জানি না, বিকজ ইউনুস গভর্নমেন্ট হ্যাজ সোল্ড দিস কান্ট্রি টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি। দেখেন চীন আমাদেরকে অফার করেছিল, আপনারা হয়তো জানেন যে চীনের আহ, অনেক সারপ্লাস তেল তারা ইম্পোর্ট করে রেখেছে, বিকজ দে নিউ দ্যাট যে কোনো মুহূর্তে প্রবলেমস গুলি হতে পারে। তো আমার জানা মতন দে হ্যাভ ওভার 1 বিলিয়ন 1 বিলিয়ন ব্যারেলস বাফার স্টক আছে, গ্যাস আছে তাদের কাছে এরকম। আমাদেরকে অফার করেছিল যে তোমাদের এই সংকটের জন্য উই আর উইলিং টু হেল্প ইউ আউট, কিন্তু আমরা বলেছি যে না, তোমাদের হেল্প লাগবে না আমাদেরকে। তো আমরা ওদের থেকে এই তেলটা নিতে রাজি হই নাই। সিমিলারলি আমাদের 6টা জাহাজ ছেড়ে দিয়েছিল ইরান, যারা তেল নিয়ে আসছিল, বাংলাদেশকে গুডউইল দেখিয়েছে। কিন্তু এই ছাড়ার পরে আমরা যে একটা স্টেটমেন্ট দিলাম ফরেন অফিস থেকে কনডেমিং ইরান ফর অ্যাটাকস অন কাতার, সৌদি আরেবিয়া আর অন্য সব ব্যারেন ট্যারেন, এটাতে তারা দে আর ভেরি অ্যানয়েড উইথ আস।
তো আপনি জানেন যে চায়না 90% অফ ইটস অয়েল কিন্তু ইম্পোর্ট করে ফ্রম ইরান। এখন মানে ওই হরমুজ থেকেই পাস করতে হয় এটা। এখন ধরেন যে ব্লকেটটা আছে, এই ব্লকেটটা তো ইজ ভার্চুয়ালি ডিক্লারেশন অফ ওয়ার, বাট এই ব্লকেটটা অ্যাকচুয়ালি কার্যকর ব্লকেট হবে না কোনোভাবে, বিকজ আমেরিকার এখন ওই শক্তি নাই যে তারা ওইখানে ওই ব্লকেটটা ইনফোর্স করতে পারবে। এবং ওমান আর ইরান মিলে ওদের যে আহ, আন্তর্জাতিক লজ অফ দ্য সি অনুযায়ী তারা কিন্তু এইটার মালিক, দুইজন মিলেই। তো আমার মতে আমাদের এই সরকারটা অনেক মিস্টেক্স করছে। প্রথম মিস্টেক হচ্ছে খলিলুর রহমানকে রাখাই উচিত হয় নাই, কিন্তু খলিলুর রহমান এর সাথে ওনাদের হয়তো কোনো চুক্তি আছে আগের থেকে যে খলিলুর রহমানকে রাখবেন ওনারা। আমরা ঢাকায় না হয় কিছু ইলেকট্রিসিটি পাচ্ছি, লোডশেডিং হচ্ছে, বাট তারপরে কিছু পাচ্ছি, বাট বাইরে কিন্তু দের ইজ নো ইলেকট্রিসিটি, পাচ্ছে না, কেউই পাচ্ছে না, খুব খারাপ অবস্থা। 6-7 এখন ঘন্টা ধরে ওনারা, লোডশেডিং হচ্ছে। জি সরি, 6 থেকে 7 ঘন্টা ধরেও লোডশেডিং হচ্ছে জি জি ঢাকার জি বাইরে। জি জি খুব খারাপ অবস্থা। আর এই গরমের মধ্যে বুঝতেই পারেন, তো জনগণ তো এই জিনিসগুলি লাইক করবে না, বিকজ জনগণ যখন কম্পেয়ার করবে যে শেখ হাসিনার সময় আমরা তো, সে চোর হোক, সে লুটেরা হোক, সে ফ্যাসিস্ট হোক, কিন্তু জনগণের কোনো অসুবিধা হয় না, ইন দ্য সেন্স দ্যাট ইলেকট্রিসিটি পাচ্ছিল, খাওয়া পাচ্ছিল, ওনার যে 16-17টা যে স্কিমস গুলি ছিল ওইসব স্কিমস গুলি চলছিল। তো আমি দেখেন না, জনগণ তো এত পেশেন্স নাই জনগণের। জনগণ তো এখন দেখতে চায় যে আমার কি হবে, সে তো জানে না যে কালকে বাঁচবে না মরবে, তার ফ্যামিলি আছে, ওদের জন্য চিন্তা আছে। তো জনগণ তো উইল নেভার ওয়েট ফর এ লং টাইম। তো আমি দেখছি যে সংকটে, খুব বেশি সংকটে এই সরকার আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সংকটের, সরকারের ক্যাবিনেট যেটা গঠন হয়েছে সেটা এমন কোনো ক্যাবিনেট না যে ক্যাবিনেটের মধ্যে বিজ্ঞ লোকজন আছে, তাদের কানেকশন আছে, তারা গিয়ে লোকজনের সাথে কথা কথা বলে, মানে বাইরের লোকজনের সাথে কথা বলে আপনার জন্য টাকা পয়সা আনতে পারবে, এরকম কোনো কিন্তু নট ওয়ান সিঙ্গেল ব্যক্তি নাই কিন্তু এই ক্যাবিনেটে, ওরকম লেভেলের কেউ নাই। ইটস নট লাইক জিয়াউর রহমান, যে খলিলুর রহমান যে আছে, সে ইন্ডিয়ার সাথে তো নেগোসিয়েট করতে গেছিল ডিজেল আনার জন্য, এই জন্য পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে কথা বলেছে, সে কমার্স মিনিস্টারের সাথে কথা বলেছে, কিন্তু হি ডিড নট গেট ইভেন 1 লিটার, হাফ এ লিটার পেট্রোল, সে ডিজেল পায় নাই সেখান থেকে। না পাওয়ার কারণ হচ্ছে যে দে উইল নট কোঅপারেট উইথ হিম। খলিলুর রহমানের সাথে ইন্ডিয়া উইল নেভার কোঅপারেট। আমাদের তো পাইপলাইন আছে, পাইপলাইনের মাধ্যমে তারা তো দিতে পারে, কিন্তু দেবে না তারা, বিকজ খলিলুর রহমান এমন একটি পাত্র না ফর ইন্ডিয়া যে তারা ওকে খুব ভালোবাসে, তা তো না। উনি গেছিল পার্সোনাল রিলেশনশিপে, উনি মনে করেছিল যে মিস্টার বারার সিং ও হোয়াট এভার বারার সাহেব যদি আছেন পেট্রোলিয়াম মিনিস্টার ইন্ডিয়ার, উনি দিয়ে দেবেন। ওই পার্সোনাল রিলেশনশিপটা কি ছিল, ইউএনএ বারারের ওয়াইফ আর খলিলুর রহমান সাহেব ওরা একসাথে ইউএনএ কাজ করেছেন, তো দে আর গুড ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস একটা হয়ে যায়, যেটা হয় বাইরে থাকলে। তো সে ওই সুবাদে গিয়েছে। বাট ইউ সি, ইন্ডিয়া হ্যাজ আ পলিসি, প্রত্যেকটা দেশের একটা পলিসি থাকে। আপনার এই পার্সোনাল রিলেশনশিপটা কাজ করবে না, বিকজ তার আগে আপনার সাথে মিটিং খুব ভালো হয় নাই শঙ্কর সাহেবের সাথে, ওই মিটিংটা হয়নি বিকজ ওরা তো রেকগনাইজ করে না, ওরা স্টেটমেন্ট, জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করে নাই, কিচ্ছু করে নাই। না, যে প্রশ্ন ছিল যে ডিপ স্টেট অথবা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনার এক ধরনের চাপ ছিল, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল? আবার যদি তাই হয়, আপনি যদি বলছেন যে যুক্তরাষ্ট্রের বাইরে বের হতে পারবে না বাংলাদেশ বা বর্তমান বিএনপি সরকার, যদি তাই হয়, আমরা তো এও জানি যে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের ওপেন একটা চেষ্টা চলছে, ভারতও আস্থা রাখার চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আসলে আন্তর্জাতিক সমীকরণটা কি হতে পারে এই ভূ রাজনীতিকে কেন্দ্র করে? দেখেন এই মুহূর্তে তো আহ, মোদির সাথে আর ট্রাম্পের সাথে ওরকম একটি ফ্রেন্ডশিপ নাই, এটা একটু নিচের দিকে চলে গেছে বিকজ অফ মোদিস ফেলিওর। তো আমার কথা হচ্ছে যে তারিক সাহেবের জন্য দিনকাল খুব একটি ভালো না, ওনাকে ওনাকে ক্যাবিনেট চেঞ্জ করতে হবে, অথবা ওদেরকে ইউজ করুক, একটা থার্ড পার্টিকে দিয়ে তারা, আমাকে তো আমার কাজ চালাতে হবে। ইউ ক্যান ইউজ এনিবডি ইন দিস ওয়ার্ল্ড যে ওইখানে ইমপ্রেস করতে পারবে। আমি তো নামও বলে দিলাম, আলতাফ সাহেবের নাম বললাম, একটা পাকিস্তানির নাম বললাম, ইউজ করুন। আপনি বলছেন যে জনগণ ভালোভাবে নিচ্ছে না অথবা জনগণ ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। আহ, আমি এর সাথে যদি একটু রিলেট করতে চাই, এই জ্বালানি সংকটকে কেন্দ্র করে কি জামাত এনসিপি জোট তারা
ভিন্ন কোনো কিছু চিন্তা ভাবনা করছে? জুলাই সনদকে সামনে রেখে তারা যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো, ২রা মে পর্যন্ত তারা রাজপথে থাকবে, নানান ধরনের গণমিছিল দেশের বিভিন্ন স্থানে। এর মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে গভীর কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ কেউ কেউ পাচ্ছে না। আপনার কি মনে হয় তেমন কিছু আছে এই মুহূর্তে ডিপ স্টেটের হয়ে অন্য কোনো খেলা চলছে কিনা? দেখেন, ডিপ স্টেট এমন একটি জিনিস যে এই খেলাটা আমাদের পক্ষে বোঝা এট দিস স্টেজ ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ ডিপ স্টেট তো শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দিন থেকে ছিল, 2023 থেকে, এবার এই ইলেকশনের আগে তারা ওনাকে সরিয়ে দিতে চেয়েছিল। তো ডিপ স্টেটের খেলা তো বিভিন্ন স্টাইলে হয়, বিভিন্ন এজেন্টসরা থাকে, ওই এজেন্টসরা বাংলাদেশে ভিজিট করে, এর আগেও এসেছে বাংলাদেশে। এখন আপনি যে নর্থ ইস্টের এটা পড়ছেন না, যে হুম, যেগুলি বের হচ্ছে নর্থ ইস্টে জি, যে জি। কনস্পিরেসি, ওইখানে তো অনেকের নাম আসছে তো, ওই যারা আমেরিকান হয়ে এখানে কখন নাম সহ আসতেছে, এন্ড দ্যাটস আ ফ্যাক্ট বিকজ এইগুলি তো ছিল তখন যারা ডিস্টেবল করতে চেয়েছিল দেশটাকে। বাট ইউ সি পান্না, পয়েন্ট যেটা হচ্ছে যে জামাত হোক, ডিপ স্টেট হোক, যেই হোক না কেন, জনগণ আপনার এই টা নিয়ে ওরা এত পেশেন্স নাই, সবর করতে পারবে না। জনগণের সবরের একটা লিমিট আছে, বিকজ এই জিনিসগুলি তো আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। ফার্টিলাইজার না থাকলে কি অবস্থা হবে আপনি বলেন, কিভাবে তারা আমাদের এগ্রিকালচার কিভাবে চলবে? আপনার আমাদের এখন যেরকম আপনি ইউরেনিয়ামের যেটা দেখলেন রূপপুরে, এটা যদি করতে পারে তারা, অলরেডি তারা বোধহয় ইম্পোর্টের একটা পারমিশন দিয়েছে সরকার, তাহলে এইটা যদি চালাতে পারে তো কিছু আমাদের সংকটটা কমবে। আপনি জানেন 9 লক্ষ টাকা, আপনি যে আহ, একটা পত্রিকা এসেছে 9 লক্ষ প্লাস আপনার বাজেট জি। হবে, আপনি কিভাবে মিট করবেন? এট দি এন্ড অফ দি ডে আপনি সব অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেগুলি বলবেন সব আপনাকে কাজ করতে হবে, সব প্রোগ্রাম গুলি কাজ করতে হবে। আপনি পারবেন না মিট করতে, বিকজ ইন্টারনাল রেভিনিউ জেনারেশন হবে না। নাম্বার ওয়ান, ইনকাম ট্যাক্স আপনার ইজ এ ভেরি স্মল পোর্শন। আপনার মেন ইন্টারনাল রেভিনিউ আসে আপনার ফ্রম ডিউটিজ এন্ড ট্যাক্সেস। আপনার মিল কলকারখানা যদি বন্ধ হয়ে যায়, ফর ল্যাক অফ জি। গ্যাস, ফর ল্যাক অফ পাওয়ার, তাহলে আপনি ইম্পোর্টও কমে যাবে। ইম্পোর্ট করলে আপনি ডিউটিস পাবেন না, ভ্যাট পাবেন না, যেটা 80 না 85% অফ দি রেভিনিউ জেনারেশন। আপনি কিভাবে ব্যাংক থেকে লোন করতে নিবেন? আপনার ব্যাংক তো সব খালি হয়ে গেছে। এই ক্ষুব্ধ মানুষকে তারা কাজে লাগাতে পারে এমন আশঙ্কা কতদূর আছে? অথবা আমি যদি পাল্টা প্রশ্ন করি, জনগণ কতবার তাদের কথায় নামবে? আপনি কোন জনগণের কথা বলছেন? জনগণ তো শেখ হাসিনার বিরুদ্ধেও নামে নাই তো। শেখ হাসিনার বিরুদ্ধে তো শহর ভিত্তিক ছিল, শহর ভিত্তিক। আপনার ম্যাক্সিমাম জনগণ তো বাইরে থাকে, ওরা নামবে কি না উই ডোন্ট নো, কিন্তু শহরে তো নেমে যাবে, শহরে জনগণ নেমে যাবে। আমি বলছি যে এই সম্ভাবনাও আছে যে এনসিপি জামাত থেকে আলাদা হয়ে যেতে পারে, আচ্ছা। এই সম্ভাবনা মানে আছে বলছি। কিন্তু একটা লিডারশিপ তো প্রয়োজন। যেমন এনসিপি যারা এখন নেতৃত্বে আছে, সাবেক ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, তাদের আহ্বানে নেমেছিল রাজপথে আওয়ামী লীগ বিরোধী একটা মনোভাব নিয়ে, কিন্তু তারা তো প্রতারিত হয়েছে। এখন তো এই বিরোধী দল বলতে এনসিপি এবং জামাতে ইসলামী রয়েছে, মানে আমরা যদি আইনগত ভাষার দিক থেকে ধরি, তো তাদের ডাকে কি আর মানুষ নামবে? আমি জানি না, বাট শফিকুর রহমানের যে পারফরমেন্স জনগণ দেখছে পার্লামেন্টে, আর শফিকুর রহমান সাহেবের যে বিবৃতি দিচ্ছে, হ্যাঁ, ওদের নেতৃত্বে নামতে পারে, অসম্ভব কিছু না। হি ইজ পারফর্মিং ভেরি ওয়েল ইন জাতীয় সংসদ অ্যাজ অপোজ টু দ্য প্রাইম মিনিস্টার তো অনেক সময় অনেক মিস্টেক্স করছেন। তো নামতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু এই মুহূর্তে বোধহয় জনগণ আর লিডারশিপ হয়তো জামাত দেবে, আর এই লিডারশিপের মাধ্যমে হয়তো আওয়ামী লীগের রাস্তায় নেমে যেতে পারে, যে কোনো নামে নামতে পারে। তারা তো জানেন আওয়ামী লীগ তো ইজ ভেরি গুড ইন ক্রিয়েটিং বিভিন্ন নাম, বিভিন্ন সংগঠনের নামকরণ করে তারা এসে যেতে পারে রাস্তায়। বিকজ আই থিঙ্ক আওয়ামী লীগের জন্য জনগণ যারা আছেন ওরা যখন এই কম্পেয়ার করবেন, তখন কিন্তু আওয়ামী লীগের দিনগুলি আবার পাল্টিয়ে যাবে। মানে যেমন জনগণ কিন্তু তারা রাস্তায় নামবে, তারা সাপোর্ট দিয়ে যাবে জামাতকে। হয়তো জামাত আর আওয়ামী লীগের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। আওয়ামী লীগ এখন মনে করছে যে আমরা তো সাপোর্ট দিলাম বিএনপি কে, বাট বিএনপি তো আইনটাকে আরো কড়া করে দিল।
আমাদের এগেনস্টে। তো এই জন্য আমি বলছি দ্যাট আওয়ামী লীগ জামাতের সাথে আন্ডারগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং এ নামতে পারে, সাপোর্ট দিতে পারে যদি মুভমেন্ট হয়। অনেক অনেক বিকজ ধন্যবাদ। জামাতের তো আরেকটা প্রবলেম আছে। জামাত তো বলছে আমাদের পাওয়ারে আসার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে অপোজিশনে দেওয়া হয়েছে। তো দ্যাট যেহেতু যে গিভস কোনো এ দল গুড পরাজয়, অপরচুনিটি টু আওয়ামী লীগ। কি পরাজয় তো যে কোনো দলই তো সবসময় সেটি দাবি করে, এখন সেই ধারাবাহিকতা জামাতও করছে। ইঞ্জিনিয়ারিং তো হয়েছে আমরা জানি, এটা তো আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে। আপনি এই হ্যাঁ না ভোটেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনি হ্যাঁ না ভোট একসাথে করার মধ্যে তো বিএনপিরই প্রবলেম। জামাত তো বলেছিল যে আলাদা করেন, জামাত ওয়াজ মোর সেন্সিবল। আপনি কেন করতে গেলেন এটা? একসাথে করতে কে বলেছিল? জামাত ওয়াজ মোর সেন্সিবল, আলাদা না, হোক তারা তো সেটা আগে চাইছিল, জামাত তো গণভোটটি আগে চাইছিল, কিন্তু বিএনপি গণভোটটি আগে সেটাই চায়নি, পরে বাধ্য হয়ে একসাথে করতে বলেছে। একসাথে। দিজ আর দ্য মিস্টেকস বিএনপি যেটা করেছে। আগে করে না, ফেলতো, তারপরে হয়তো সিচুয়েশন ভিন্ন হতো। কিন্তু ওখানে তো আবার অন্য কোনো ডিজাইন ছিল, যে গণভোট হলে সেই গণভোটের অধীনে সংবিধান সমস্যা পরিষদ হবে, সেই সংবিধান সমস্যা পরিষদ আরো 6 মাস 1 বছর কন্টিনিউ করবে, এবং সেটি কন্টিনিউ করলে ডক্টর ইউনূসের শাসন আবার প্রলম্বিত হওয়ার একটা আশঙ্কা ছিল। এইসব জায়গা থেকে তো বিএনপি ওটা মানেনি, তাই না? তো নিশ্চয়ই বিএনপি এখানে ভুল কিছু আহ, সিদ্ধান্ত নেয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যে ভুল সিদ্ধান্ত। যদি গণভোট মেনেই থাকে, গণভোট তো মানাই উচিত হয় নাই, যদি মেনে থাকে তো জামাত ওয়াজ রাইট এই দুইটা আলাদা করা। জি, অনেক অনেক ভালো থাকবেন অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।